হগিন্নির ভূতের নাম মিয়া খা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে। এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায়? আপনার যাইতে চায় থাইল্যান্ড। বাংলাদেশে তার চিকিৎসা হবে না কেন? টাকা আছে, আসলে পালাইতে চায়। সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিছে। এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছাইরা পালাইতে চায়। কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে, বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্রদলের আপনার যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির। এরপরে সম্ভবত টেনশনটা, ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, যার বিরুদ্ধে 400 কোটি টাকা, মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে দুদকে। ফাইলটা আপাতত আটকে আছে, গতি পাচ্ছে না, তবে পাবে। ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বাতিজা বাতিজা বাতিজা, তোমার খবর আছে বাতিজা? তোমরা যে রাষ্ট্রটার কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বৈশা, আমরা কিন্তু বুঝা গেছি। এখন বাতিজার বক্তব্য হয়রানি, তো তোমাকে কে হয়রানি করতে চায়? কে? আস্তে আস্তে সব বের হবে বাবা। মূলত তিনি কোন প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠিক আছে, বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও। তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন। তিনি নাকি পরে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন, সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। এখন বাংলাদেশে কি চিকিৎসা নাই? এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই, নাকি না নিজেদের উন্নতি হয়েছে? থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসাজনিত পরীক্ষা নিরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য 15 ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন, কারণ ঘটনার ভিতরে প্যাচ আছে। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত। দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এ ভাগা যাবে না, এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে উপরে কারা, সবগুলো কিন্তু বাইচা যাবে। কারণ কি, সে দেশটা পালাই যাবে। এখন সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভুইয়ারে দিছে, নাকি সজীব ভুইয়া জানেই নাই? তার বক্তব্য যে সে জানে না, নির্দোষ হইতে পারে। আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার, তার কাছ থেকে তথ্য জানা দরকার। কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি, অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি। এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি চোর হয়, তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে? আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইনভেস্টিগেশন নিরপেক্ষভাবে হতে হবে। ইউনূস সরকারের আমলে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না, কারণ ইউনূস সরকারেরই অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদরা। সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। যদি এরপরে আসিফ নির্দোষ হয়, অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সরে যাবে। এপিএস মোয়াজ্জেম, তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, প্রমাণিত হোক, দেশ ছেড়ে পালানোর সুযোগ দেওয়া যাবে না। ভালো থাকুন। গণভোট, এই গণভোটে তো দুটো অপশন থাকবে, ইয়েস অর নো। তো দেশের জনগণ হ্যাঁ ভোট দিবে নাকি না এর ঘরে ভোট দিবে, এটা তো দেশের জনগণের প্রত্যেকটা নাগরিকের তার নিজের বিবেচনার বিষয়, তার নিজের রুচি পছন্দ বা ইচ্ছার বিষয়। যদিও রাজনৈতিক দলগুলো তাদের স্থান থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ড নিতে পারে, কোন রাজনৈতিক দল হ্যাঁ এর পক্ষে থাকতে পারে, কোন রাজনৈতিক দল না এর পক্ষে থাকতে পারে। বাট ডক্টর ইউনূসের সরকার এখন এই নির্বাচনকালীন মুহূর্তে অ্যাজ লাইক তত্ত্বাবধায়ক সরকার, তো তাদের কাজ হলো নিরপেক্ষ থেকে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা। তো এই নিরপেক্ষ সরকারের ভূমিকায় থাকা ডক্টর ইউনূসের সরকার কি এই রাজনৈতিক দলের মতো কোনোভাবে পারে যে হ্যাঁ এর পক্ষে যেতে অথবা না এর পক্ষে যেতে? এটা কি তাদের কাজ? কিন্তু আমরা রীতিমতো দেখছি ডক্টর ইউনূসের সরকার হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে বা বিভিন্ন ধরনের ভয়ভীতিও দেখাচ্ছে যে হ্যাঁ এর পক্ষে ভোট না দিলে কিন্তু এই অবস্থা হবে, আপনাদের এই ক্ষতি হয়ে যাবে। তো দর্শক শ্রোতা, চলুন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। শুরুতে তথ্যচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা। আর এই বিষয় নিয়ে যখন বিভিন্ন মহল থেকে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে যে ডক্টর ইউনূসের সরকার হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে কিনা, তখন আমরা দেখেছি এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছে এই সরকার হ্যাঁ ভোটের জন্য বলবে, সেই রাইট তার আছে, সরকারের যা দায়িত্ব তাই সে করতেছে। এছাড়া আমরা দেখেছি সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, তিনিও বলছে সরকার কেন হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে পারে সেই পক্ষে তিনি বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছে। সরকার
এই গণভোটের ক্ষেত্রে গণভোটের পক্ষে অবস্থান নিতে পারে কিনা, তাদের সেই লেজিটিমেসি বা রাইট আছে কিনা, আমি মনে করি আছে। কারণ হলো এই গণভোটটা হলো জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে, আর জুলাই সনদে রয়েছে সেই সংস্কার। তো এই সকল কাজ তো এই সরকারের হাত ধরেই হয়েছে। তো এই কাজের সফলতা তারা তো দেখতে চাইবে। এই দৃষ্টিকোণ থেকে তাদের লেজিটিমেসি রাইট আছে বলে আমি মনে করি। কিন্তু আমার কথা হলো, ডিরেক্ট হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে এমন অবস্থানে দাঁড়ানোটা কি ডক্টর ইউনূসের সরকারের জন্য ভালো হয়েছে, বা এটা কি এই গণভোটের ভবিষ্যতের জন্য ভালো হলো না খারাপ হলো, সেটা আলোচনার মাধ্যমে দেখব। বাট আমার কাছে মনে হয়েছিল ডক্টর ইউনূসের সরকার ডিরেক্ট হ্যাঁ এর পক্ষে না গিয়ে বরং তার উচিত ছিল যে গণভোটের বিষয়টা জনগণকে জানানো, যে গণভোটে হ্যাঁ ভোট দিলে এর মেরিটস এবং ডিমেরিটস কি, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এই পর্যন্তই ডক্টর ইউনূসের ক্ষান্ত থাকা উচিত ছিল। যে জনগণকে সচেতন করবে, জনগণকে জানাবে, তারপরের দায়িত্বটা জনগণের, যে জনগণ বুঝে শুনে কোন জায়গায় ভোটটা দেয়। কিন্তু না, ডক্টর ইউনূসের সরকার রীতিমতো হ্যাঁ এর ঘরে ভোট দিতে হবে সেই ধরনের প্রচার প্রসারের পক্ষে দাঁড়িয়ে গেছে। এবার চলুন দর্শক শ্রোতা, সংক্ষেপে একটু দেখে আসি যে এই সরকারের অন্যান্য উপদেষ্টারা এই বিষয়ে কে কি বলছে। আমরা দেখছি অর্থ উপদেষ্টা বলছে দেশের মঙ্গলের জন্য এই হ্যাঁ ভোট দিতে হবে। এছাড়া পরিবেশ উপদেষ্টা বলছে হ্যাঁ ভোট না দিলে সমাজের ক্ষমতার ভারসাম্য আসবে না, মানে চেক অ্যান্ড ব্যালেন্স আসবে না। ভালো কথা। এরপরে আলী রিয়াজ, যার হাত ধরে এই সংস্কারের মাস্টার মাইন্ড যিনি, তিনি বলেছে কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, সেজন্য এই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। তার মানে তাদের শাসনামলের এই ১.৫ বছরে এই দেশে কোনো মায়ের বুক আর খালি হয়নি, তাই তো? এরপরে তিনি বলেছেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী ৫০ বছরে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না এই দেশে। বাপ রে বাপ, কি বিশাল এক মহাযজ্ঞ তিনি করে ফেলেছেন, এক বিশাল ইনোভেশন করে ফেলেছেন দেশে। তিনি নিশ্চয়তা দিচ্ছেন। আরে ভাই, বিগত ১৫ এই যে মাস বা ১.৫ বছরে অন্যতম ফ্যাসিবাদ তো আপনারা ছড়িয়েছেন দেশে। তো দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে কি? ফিরে তো আসা উচিত আপনাদের কাছ থেকে ফ্যাসিবাদ শিখে নেওয়ার জন্য। আর আপনি আসছেন এখানে এক গ্যারান্টি দেওয়ার ঝুড়ি নিয়ে। এরপরে বলছে দেশ নতুন করে দেশ গড়ার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। তো নতুন যে কি দেশ আপনারা গড়েছেন সেটা এই ১.৫ বছরে এই দেশের মানুষ টের পেয়েছে। এরপরে আমরা দেখেছি বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার মনির হায়দার, তিনি বলছে গণভোটে হ্যাঁ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই। আর ওনারা এখানে মনে হয় খুব মানে ফেরেস্তা সুলভ আচরণ করেছে, ওনারা কোনো ফ্যাসিবাদী এখানে কায়েম করেনি। এরপরে স্বাস্থ্য উপদেষ্টা, বাপ রে বাপ, সে তো আর এক লেভেল অতিক্রম করে ফেলেছে। তিনি বলছে গণভোটে হ্যাঁ ভোট দেয়া ফরজে কেফায়া। সবাই বলেন সোবাহান আল্লাহ, সোবাহান আল্লাহ বলুন, সোবাহান আল্লাহ জিকির করা উচিত। এরপরে আমরা দেখছি আদিলুর রহমান, তিনি বলছে জনতার কাফেলা হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে। তো জনগণের কাফেলা নেমে গেছে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে, তারপরে আবার আপনারা তাহলে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেন কেন? জনগণ তো এমনিই জনগণের ঢল নেমে গেছে আপনারা বলছেন। এবার আসি দর্শক শ্রোতা, এই গণভোটে হ্যাঁ এর পক্ষে ডক্টর ইউনূসের অবস্থান নিয়ে আরো ডেঞ্জারাস কিছু নিউজ। সেটা হলো দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বা এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে গণভোটের পক্ষে ডিরেক্ট হ্যাঁ এর অবস্থানে প্রচার প্রসার চালানোর জন্য নির্দেশনা দিয়েছে। ব্যাংকগুলো বাধ্য হয়ে সেগুলো করতেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আলী রিয়াজ সাহেব বলেছে হ্যাঁ ভোটের প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীরাও যুক্ত হতে পারবে বা তাদেরকে যুক্ত করা যাবে, কোনো বাধা নেই, নিষেধ নেই। বুঝতেছেন? প্রজাতন্ত্রের কর্মচারী, তাদেরকে গণভোটের পক্ষে, গণভোটের হ্যাঁ এর পক্ষে অবস্থান করতে তারা বাধ্য করতে যাচ্ছে। এছাড়া আমরা দেখছি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও তারা গণভোটের হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে বাধ্য করছে। তো এগুলো কি আপনি ভালো কিছু বলবেন, না এর মধ্যে সেই ফ্যাসিবাদী আচরণই দেখতেছেন? রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান নিচ্ছে, মানলাম। ডক্টর ইউনূসের সরকারও না হয় মানলাম যে তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। ভুল করেছে না সঠিক করেছে সেটা আলোচনার শেষে আমরা আসবো, ইকুয়েশন টানার চেষ্টা করব। কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে তিনি ব্যবহার করতে পারে, প্রজাতন্ত্রের কর্মচারীকে তিনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে, কিন্তু রীতিমতো করছে। এবার আসি মূল আলোচনায়, ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1, ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ না থেকে গণভোটের হ্যাঁ এর পক্ষে অবস্থান নিল। এটা এই গণভোটের ভবিষ্যতের জন্য ভালো করলো, না ভবিষ্যতে যাতে এই গণভোটটা অবৈধ ঘোষণা করা যায় সেই পথ তিনি খুলে দিল? এটা বুঝতে হলে দর্শক শ্রোতা আমাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এই মুহূর্তে গণভোট কেন। গণভোটটা প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণের মত নেয়া, তাই তো? তো জুলাই সনদ তো এই ডক্টর ইউনূসের সরকারই প্রণয়ন করলো। তো সেক্ষেত্রে ওইটা কার্যকর করার জন্য জনগণের মত নিতে হবে কেন? ডক্টর ইউনূসের সরকার নিজেই তো ওটা কার্যকর করে দিতে পারত। তো যদি ডক্টর ইউনূসের সরকার ওটা কার্যকর করতো, সেটা ভবিষ্যতে অবৈধ হয়ে যেত, ভবিষ্যতে এটা টিকতো না। কারণ হলো
এই জুলাই সনদের মধ্যে 84টা সংস্কারের প্রস্তাব এসেছে, তার মধ্যে 48টা প্রস্তাব কোনো না কোনো ভাবে আমাদের সংবিধানের সাথে সম্পর্কিত। তো সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোর জন্য সংবিধানকে সংশোধন করার প্রয়োজন আছে। তো সংবিধানের সংশোধন করতে হলে আমাদের জাতীয় সংসদের অধিবেশনের দরকার আছে। তো জাতীয় সংসদ কি এখন আছে? নেই। বিষয়টা এবার ক্লিয়ার যে জাতীয় সংসদ নেই, তাই ডক্টর ইউনূসের পক্ষে জুলাই সনদকে নিজেই ঘোষণা দিয়ে বৈধতা দেয়া সম্ভব না। তাহলে কি করতে হবে জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য? একটা জাতীয় সংসদ দরকার। আর জাতীয় সংসদের জন্য কি প্রয়োজন? একটা নির্বাচন দরকার। তো নির্বাচন দেওয়ার পরে কোন সরকার ক্ষমতায় যাবে কোনো নিশ্চয়তা আছে? নেই। তো যেই সরকার ক্ষমতায় যাবে তারা যে ওই জুলাই সনদ বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা আছে? নেই। এই জন্যই প্রয়োজন হয়েছে ওই জুলাই সনদের পক্ষে জনগণের মতামত, জনগণের রায়। একটা গণভোটে যদি হ্যাঁ পাশ করে তাহলেই পরবর্তী সরকারকে বাধ্য করা যাবে যে এটা জনগণের রায়, ওই জুলাই সনদ আপনাকে কার্যকর করতে হবে। কিন্তু যেই বৈধতার জন্য একটা নির্বাচন দিয়ে জাতীয় সংসদ গঠন করে তারপরে জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটার ইচ্ছা, এত প্রসেস করার পরেও ডক্টর ইউনূস তো সেই হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়ে এটাকে সেই অবৈধতার পথেই ঠেলে দিল। বলবেন কিভাবে, তাই তো? এক হলো ডক্টর ইউনূসের সরকার এখানে পক্ষপাতিত্ব করে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। দ্বিতীয়ত হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হ্যাঁ এর পক্ষে ব্যবহার করেছে, প্রজাতন্ত্রের কর্মচারীকে হ্যাঁ এর পক্ষে ব্যবহার করেছে। তো পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে তো দূরের কথা, এটা তো উচ্চ আদালতে এটা নিয়ে রিট করবে যে ডক্টর ইউনূসের সরকার যেই গণভোট নিয়ে জনগণের রায় দিয়েছে এই গণভোটের মধ্যে তার পক্ষপাতিত্ব ছিল, তিনি রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে এই ক্ষেত্রে, তিনি রাষ্ট্রের শক্তিকে অপব্যবহার করেছে এই ক্ষেত্রে তার এই ফ্যাসিবাদী আচরণ দিয়ে। বরং এই গণভোট বৈধ না, বৈধ অবৈধতার প্রশ্ন উচ্চ আদালতে তখন উঠবে। যেমন আমরা দেখেছি বিগত দিনে আমাদের সংবিধান যতবার সংশোধন হয়েছে, পরবর্তীতে সরকার পরিবর্তন হলে ওই পূর্ববর্তী সংশোধনীর বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট করা হতো। উচ্চ আদালত অনেক সময় অনেক সংশোধনী বাতিল করে দিয়েছে। তো ডক্টর ইউনূসের সরকার যে এই যে একটা ঝামেলা পাকাইলো, নিজে নিরপেক্ষ না থেকে যে একটা অবস্থানে দাঁড়িয়ে গেল, এটা তো রীতিমতো এই গণভোটের পাইন মেরে দিচ্ছে এক কথায়। এই গণভোট ভবিষ্যতে উচ্চ আদালত কর্তৃক অবৈধ হওয়ার পথটা খুলে দিয়েছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই গণভোটকে কেন্দ্র করে বলা হচ্ছে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে, বলা হচ্ছে হ্যাঁ এর পক্ষে ভোট দিলেই নতুন বাংলাদেশ। এই যে এত এত পাওয়ার সম্ভাবনা ডক্টর ইউনূস যেটা প্রচার করছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, পিএসসি গঠনের ক্ষেত্রে সব দলের মতামত নিতে হবে, এরপরে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করা যাবে না, এরপরে বলেছে ডেপুটি স্পিকার নিতে হবে বিরোধী দল থেকে, প্রধানমন্ত্রী কোনো একজন ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবে না। এই যে ভালো ভালো এবার উচ্চ কক্ষ গঠন করতে হবে, উদ্যোগগুলো নিয়েছে নিঃসন্দেহে ভালো, কিন্তু শেষে এসে বলেছে যে না ভোট যদি দেয়া হয় তাহলে এর কোনো কিছুই পাওয়া যাবে না এবং দেশে চলমান 1972 সালের সংবিধানই অব্যাহত থাকবে। তার মানে কি আপনারা এই গণভোটের মধ্য দিয়ে হ্যাঁ ভোটকে পাশ করিয়ে দিয়ে আপনাদের মূল লক্ষ্য কি 1972 সালের সংবিধানকে পরিবর্তন করে দেয়া, বা আপনাদের মূল এজেন্ডাটাই হলো 1972 সালের সংবিধানের বিরোধী অবস্থান? তাহলে আপনারা যে বলছেন গণভোটে হ্যাঁ পাশ করলে নতুন বাংলাদেশ পাওয়া যাবে, তাহলে পাল্টা একটা মনোভাব তো একটা শ্রেণীর মানুষের কাছে হতে পারে, সেটা হলো না মানে বাংলাদেশ আর হ্যাঁ মানেই হলো বাংলাদেশ বিরোধী শক্তি। কারণ আপনারা প্রচার করছেন হ্যাঁ মানি নতুন বাংলাদেশ, কিন্তু নতুন বাংলাদেশের চিত্র তো এই 1.5 বছরে আপনারা দেখিয়েছেন। এখানে বাংলাদেশ বিরোধী শক্তির যেভাবে উত্থান হয়েছে এবং ডক্টর ইউনূসের সরকার তাদেরকে প্রশ্রয় দিয়েছেন না? গত 1.5 বছরে তো এটি দেখা গেছে। তাহলে প্রশ্ন তো এসে ওটাই দাঁড়ায় যে হ্যাঁ মানি আসলে বাংলাদেশ বিরোধী শক্তি আর না মানি বাংলাদেশ। এই যুক্তি যারা দাঁড় করাবে এই যুক্তি খণ্ডন করবেন কিভাবে? তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। গণভোট নিয়ে ডক্টর ইউনূসের সরকার হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়ে আমার মনে হয়েছে যে এই গণভোটটাকে ভবিষ্যতে উচ্চ আদালত যাতে অবৈধ করে দিতে পারে সেই রাস্তা খুলে দিয়েছে। এটা তারা বুঝে করেছে না বুঝে করেছে আমি জানি না। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।